সালাম আলাইকুম। ভারতের এখন একটি ভয়ের বিষয়। ভারতের বর্তমানে একটি ভয়ের বিষয় তাদের সেভেন সিস্টার্স চিকেন নেক। সত্যি একটি ভয়ের বিষয়। শ্যাম রাখি নে কুল রাখি, কোন দিকে রাখবি? প্রত্যেকটা প্রতিবেশী তোদেরকে ঠক্কর দিবে, এটা মনে রাখিস। বাংলাদেশকে আক্রমণ করবি, বাংলাদেশকে আক্রমণ করা এত সহজ না। ফিরে যেতে পারবি না, এখানে পরাজয় বরণ করে যেতে হবে এখান থেকে। পাকিস্তান 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীও খুব তাচ্ছিল্যভাবে বলেছে 1 সপ্তাহের মধ্যে করে নিবে। 9 মাস যুদ্ধের পরে নাকে খত দিয়ে এখান থেকে 93,000 সৈন্য নিয়ে পদত্যাগ করে, এখানে 93,000 সৈন্য পরাজয় বরণ করে এখান থেকে নাক খত দিয়ে যেতে হয়েছে এই দেশটাকে। তোরা ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তোদের একই পরিণাম হবে। আর বাংলাদেশকে আক্রমণ করে পাকিস্তান বসে থাকবে না, বাংলাদেশকে আক্রমণ করে চীন বসে থাকবে না, বাংলাদেশকে আক্রমণ করে তুরস্ক বসে থাকবে না। সবাই সাহায্য আসবে বাংলাদেশের কাছে। আর বাংলাদেশকে আক্রমণ করলে মিডিল ইস্টে মিডিল ইস্ট থেকে তোদের বের করে দিবে, তোদের শ্রমিক, তোদের যত সবগুলো বের করে দিবে। এত সোজা না। মুসলিম দেশ বাংলাদেশকে তোরা আক্রমণ করবে, বাংলাদেশ বসে থাকবে না। বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স আছে 68 লাখ, 68 লক্ষ রিজার্ভ ফোর্স। দুনিয়ার কোনো জায়গায় এত বড় রিজার্ভ ফোর্স নেই। তোদের 13 লক্ষ সৈন্য, তোদের 13 লক্ষ সৈন্য, রেগুলার সৈন্য। এই 13 লক্ষের মধ্যে 7 লক্ষ সৈন্য তোদের পাকিস্তান বর্ডারে দিয়ে রাখতে হবে ভয়ে। আর 5 লক্ষ সৈন্য তোদের চীনের বর্ডারে রাখো ভয়ে। 5 দুনে 10, 11, 12 আর 11 আর 2 লক্ষ সৈন্য। 2 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশের সৈন্য হচ্ছে 2 লক্ষ। তুই 2 লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশ দখল করতে পারবি না। কোন একটি যে দেশটা আক্রমণ করে এবং যে দেশকে আক্রমণ করে তার অন্তত 3 গুণ বেশি সৈন্য থাকতে হবে। আর বাংলাদেশের রিজার্ভ ফোর্স আছে সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি। বাংলাদেশের মানুষ 18 কোটি জনসংখ্যা, 21 কোটি জনসংখ্যা। আমি এখানে 21 কোটির মধ্যে 5 কোটি গেরিলা যুদ্ধে নেমে গেলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই রিজার্ভ 68 লক্ষ রিজার্ভ সৈন্য, এগুলি বসে বসে আঙুল চুষবে না। এগুলি 1 সপ্তাহ ট্রেনিং দিলে এরা সেনাবাহিনীর সাথে একই রকম যুদ্ধ এরা করতে পারবে। তোদের রাস্তা নামো দিকে মায়ের খেয়ে তোরা টুকরো হয়ে যাবে, তোদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। তোরা চিকেন নেক হারাবি, তোরা সেভেন সিস্টার হারাবি, তোরা কাশ্মীর হারাবি, জম্মু কাশ্মীর, তোরা পাঞ্জাব হারাবি, তোরা ওইদিকে সাউথের স্টেট গুলা হারাবি, তোরা ওয়েস্ট বেঙ্গল হারাবি। তোদের কি থাকবে? কিচ্ছু থাকবে, তোদের বর্তমান মানচিত্র থাকবে না তোদের। মন্তব্যে তোলপাড়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কখনো কখনো নাকি সময়ও থমকে দাঁড়ায়, কিন্তু এক সময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতের চালবাজি কখনো থেমে থাকে না। ওরা ওদের মতো করে ঠিকই ষড়যন্ত্র করে যায় দিনের পর দিন। পার্শ্ববর্তী দেশগুলোকে যেন ওরা ওদের পথের কাঁটা মনে করে। কিন্তু কেন এত আয়োজন ভারতের দাদাবাবুদের? কেনই বা বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, মিয়ানমারকে নিয়ে ওদের এত মাথা ব্যথা? সবগুলোর উত্তর যেন একটি, তা হলো সেভেন সিস্টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কৌশলগত সেভেন সিস্টার্স অঞ্চলটি নিয়ে বেশ চিন্তিত ভারত। একটুখানি ভুল করলেই ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সতর্ক করেছিলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের সেভেন সিস্টার্সও ভালো থাকবে না।
আর তখন থেকেই বাংলাদেশকে নিয়ে ভারতের মনে আরও ভয় জেগে বসে। অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। একসময় সেভেন সিস্টার্সের বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল। তাদের মধ্যে এখনো দেখা যায় বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষার প্রভাব। মাঝে মাঝেই আবার ওদের মধ্যে স্বাধীনতার আন্দোলনও গড়ে ওঠে। আর বাংলাদেশ থেকে বেশ কাছে অবস্থান হওয়ায় এই প্রদেশগুলো নিয়ে তাই ভারতের মোদী সরকারের কপালে বরাবরই চিন্তার ভাঁজ দেখা যায়। এই রাজ্যগুলোতে যেতে হলে ভারতকে আবার ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক। এই করিডোরের সাথে সীমানা ঘেঁষা বাংলাদেশ আর নেপাল, ভুটান আর চিরশত্রু চীনের সীমানাও খুব কাছে। মূলত এজন্যই বেশি চিন্তিত ভারত। হাসিনার সময় বাংলাদেশের সমুদ্র সীমা, আকাশপথ ও সড়কপথ ব্যবহার করে খুব সহজেই তাদের দেশের পণ্যগুলো সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে পৌঁছে দিত ভারত। কিন্তু ক্ষমতার পালাবদলে নিজের দোষে ভারত হারিয়েছে তাদের সেই সুযোগ। বাংলাদেশ আর তার দেশের জনগণকে প্রাধান্য না দিয়ে গণহত্যাকারী হাসিনার পক্ষ নিয়েছে তারা। এতেই যেন কপাল পুড়েছে ভারতের দাদাবাবুদের। এদিকে আবার অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সাথে চীনের যুগের পর যুগ ধরে বিরোধ চলে আসছে। প্রদেশটির সীমান্তে মাঝে মাঝেই উত্তেজনা দেখা দেয়। ভারত সব জায়গায় বাঘ হলেও এক্ষেত্রে যেন ওরা পোষা বিড়াল। প্রতিবেশী অন্য দেশগুলোর সীমান্তে দেখানো তাদের গর্জন এখানে এলেই থেমে যায়। এসব কারণে ভারত বরাবরই চায় তাদের প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করতে, যাতে প্রতিবেশী দেশগুলো নিজেদের নিয়েই ব্যস্ত থাকে আর তাদের সবচেয়ে বড় দুর্বলতা সেভেন সিস্টার্স নিয়ে ভাবতে না পারে।